হ্যালো বন্ধুরা, আমি সুজয়। তো ওয়েলকাম ব্যাক টু প্রেয়ার স্টেপ টু গোল ইউটিউব চ্যানেলে এবং প্রেয়ার স্টেপ টু গোল ফেসবুক পেজে। যারা মিলে ফেসবুক পেজে দেখছে অবশ্যই পেজটাকে ফলো করো এবং লাইক করো, এবং যারা মিলে এই চ্যানেলে মিলে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। তো দেখো, বেসিক্যালি আমাকে একজন মিলি কমেন্ট করেছে যে কম্পাউন্ড ইন্টারেস্টে একটু মিলে ডিসকাশন করতে। কম্পাউন্ড ইন্টারেস্টে আজকে আমরা ডিসকাশন করবো এই ভিডিওটাতে। 10টা কোশ্চেন আমি নিয়েছি, তাই বেসিক্যালি আমি প্রথমে বেসিকটা একটু ডিসকাশন আমি করবো। তো ফার্স্ট অফ অল কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আমরা বেসিক কনসেপ্ট বলি, ব্যাপারটা এরকম তুমি চিন্তা করতে পারো। আজকে আমরা ব্যাংকে 1000 টাকা জমা করলাম, তাহলে যেখানে আমাদের মনে করো সুদের হার আছে 10%, তাহলে 1 বছর পর ব্যাংক আমাকে কত টাকা সুদ দেবে? 1000 টাকা 10%, অর্থাৎ 100 টাকা মেনলি সুদ দেবে। এবার তার ঠিক 1 বছর পর, অর্থাৎ আগে আমার মিললে আসলটা ছিল 100 টাকা, আর যেখানে ব্যাংক আমাকে সুদ দিল 100 টাকা, তাহলে 1 বছর পর আমরা বলতে পারি আমাদের যেটা সুদ আসল হলো সেটা 1100 টাকা। এবার ব্যাপারটা দেখো, তার ঠিক 1 বছর পর যদি ব্যাংক আমাকে সুদ দেয়, আমাদের এই 1100 টাকার উপরে ব্যাংক আমাদের সুদ দেবে 10%, অর্থাৎ আমরা বলতে পারি 1100 টাকা 10% কত? সেটা 110 টাকা। তাহলে আমরা বলতে পারি কি, যেখানে আমাদের প্রথমে আমাদের 1000 টাকা আমরা জমা করেছিলাম, প্রথম বছর আমরা সুদ পেলাম 100 টাকা, দ্বিতীয় বছর আমরা সুদ পেলাম 110 টাকা, অর্থাৎ আমাদের টোটাল টাকাটা কত দাঁড়ালো? 1 বছর পর আমাদের টাকাটা হয়েছিল 1100, এখন আরও 110 টাকা আমরা সুদ পেলাম, তাহলে আমাদের টোটাল টাকাটা গিয়ে দাঁড়ালো এখন 1210 টাকা। এবার এটার উপরে যদি আবার আমরা 10% মিলে যদি সুদ লাগাই, তাহলে আমরা কিন্তু 1210 টাকা 10% পাবো, যেটা আমরা বলতে পারি 121 টাকা। অর্থাৎ তাহলে আমরা 3 বছরের টোটাল সুদ তাহলে কত পেলাম? এখানে 100 টাকা, এখানে 110 টাকা, এখানে 121 টাকা, অর্থাৎ তাহলে এটা যোগ করলে আমরা বলতে পারি 331 টাকা আমরা টোটাল সুদ পেলাম। এবার এটাই দেখো, যদি আমাদের সরল সুদ হতো তাহলে কী হতো? যদি কোনো ব্যক্তি 1000 টাকা ব্যাংকে জমা করে থাকে, আর সে যদি 10% হারে যদি সরল সুদে টাকাটা মিলিয়ে ব্যাংকে জমা করে, তাহলে কিন্তু সে প্রথম বছরে 100 টাকা পাবে, দ্বিতীয় বছরে 100 টাকা পাবে, আর তৃতীয় বছরে 100 টাকা পাবে, অর্থাৎ সে 3 বছর পরে আমাদের যেটা সরল সুদ পাবে সেটা 300 টাকা। কিন্তু জটিল সুদের ক্ষেত্রে সেটা আমাদের দাঁড়াচ্ছে 331 টাকা। এবার প্রশ্নটা কেন সে 331 টাকা পাচ্ছে? সেটার কারণ সরল সুদের ক্ষেত্রে আমাদের যে সুদটা বসে সেটা কিন্তু আমাদের আসলের উপরেই আমরা সুদটা পাই, কিন্তু জটিল সুদের ক্ষেত্রে কি হয়, আমরা যে সুদটা পাই তার উপরেই আবার আমাদের সুদটা বসে, মানে সুদের ইন্টারেস্টটা পাই। সেই কারণে আমাদের জটিল সুদটা কিন্তু সবসময় সরল সুদের তুলনায় বেশি হয়। বোঝা গেল ব্যাপারটা? অর্থাৎ ব্যাপারটা দেখো, এখানে 1000 টাকা মিলিয়ে আমরা পেয়েছি, যেখানে 1000 টাকা 10% যেটা আমরা পেয়েছি সেটা 100 টাকা। এই 100 টাকার উপরে যদি আমরা 10% বলি, সেখানে কিন্তু আমরা বলতে পারি এখানে 110 টাকা, মানে আমরা বলতে পারি 100 টাকা প্লাস 10 টাকা। অর্থাৎ এই 100 টাকাটা এসেছে আমাদের আসলের থেকে, যেটা 1000 টাকা থেকে, কিন্তু এই 10 টাকাটা আমরা পেলাম 100 টাকা থেকে। সেমভাবে তুমি দেখো, এখানে আমরা 121 টাকা পেয়েছি। 121 টাকা কীভাবে পেয়েছি? আসলের উপর আমরা পেয়েছি 100 টাকা, কিন্তু এখানে আমাদের সুদ কত হলো? 100, আর এখানে আমাদের সুদ কত হলো? 110। তাহলে দুটো মিলিয়ে আমাদের সুদ কত বলতে পারি? 210 টাকা। এই 210 টাকার যেটা 10% সেটাই কিন্তু আমাদের 21 টাকা। ক্লিয়ার? তাই এই কারণে কিন্তু আমরা যেটা জটিল সুদ পেলাম সেটা 331 টাকা। তো এই মিলে আমাদের জটিল সুদের বেসিক কনসেপ্ট। এবার দেখো, কিছু কিছু জায়গায় আমরা ক্যালকুলেশন কীভাবে করব। তো ব্যাপারটা দেখো, এখান থেকে আমরা মিলে যখন 1000 টাকা মিলিয়ে ব্যাংকে জমা করলাম, যদি আমি বলি সুদের হার আমাদের 10%, তাহলে 1 বছর পর আমাদের গিয়ে টাকাটা দাঁড়াচ্ছে 1100 টাকা, এবং তার ঠিক 1 বছর পর আমাদের টাকাটা গিয়ে দাঁড়াচ্ছে 1221 টাকা, 1210 টাকা 1 বছর পর গিয়ে দাঁড়াচ্ছে। আর তার ঠিক 1 বছর পর আমাদের টাকাটা গিয়ে দাঁড়াচ্ছে 1331 টাকা, বলতে পারি আমরা। এবার তুমি দেখো, এখানে আমাদের প্রথম বছর আমরা টাকাটা প্রথমে রেখেছি 1000 টাকা, আর 1 বছর পরে গিয়ে আমরা টাকাটা পাচ্ছি 1100 টাকা। তাহলে এই 1000 টাকার 1100 টাকার অনুপাতটা আমরা কত বলতে পারি? যেটা আমরা বলতে পারি 10:11। সেমভাবে দেখো, এখানে আমাদের টাকাটা 1100। এবার এখান থেকে ঠিক 1 বছর পর যদি আমরা বলি, তাহলে 1100 টাকা আর এখানে 1210 টাকার আমরা তাহলে অনুপাতটা কত বলতে পারি? এখান থেকে 0 0 কেটে দাও, 11 দিয়ে এটাকে ভাগ করলে 10, আর 121কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি, সেটা আমরা পাচ্ছি 11, অর্থাৎ আমাদের অনুপাতটা কিন্তু সেই 10:11। সেমভাবে যদি আমরা এখানে যদি অনুপাতটা দেখি 1210 আর 1331-এর, তাহলেও কিন্তু এখানে আমরা অনুপাত যেটা পাবো সেটা কিন্তু 10:11ই পাবো। ক্লিয়ার? এবার দেখো ব্যাপারটা, আরেকটা জিনিস তুমি দেখো, এখানে আমরা প্রথম বছর মিলে যেখানে টাকাটা রেখেছি 1000 টাকা, যদি আমরা একবারে 2 বছর পর দেখি অনুপাতটা, তাহলে 1000 টাকা আর 1210 টাকা, তাহলে এদের অনুপাতটা আমরা কত বলবো? আমরা অনুপাতটা বলবো তাহলে 100, এদিকে আমাদের 121। তার মানে ব্যাপারটা আমাদের কী দাঁড়াচ্ছে? 100 মানে আমরা বলতে পারি 10 স্কোয়ার, আর 121 মানে আমরা বলতে পারি 11 স্কোয়ার। তার মানে এটাকে আমরা এটাও বলতে পারি যে 10/11 তার উপরে হোল স্কোয়ার। বুঝতে পারছি ব্যাপারটা? দেখো,
আজকে যদি আমি হচ্ছে সুদের হার যেখানে আমার ছিল হচ্ছে 10%, মানে আমরা বলতে পারি 1/10, অর্থাৎ যদি আমি ব্যাংকে যদি 10 টাকা রাখি তাহলে ব্যাংক আমাকে সুদ দেবে হচ্ছে 1 টাকা। তাহলে 1 বছর পর আমাদের হচ্ছে মেনলি সুদে আসলে কত টাকা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে 11 টাকা। তাহলে এটা যদি আমরা হচ্ছে আসল বলি তাহলে আমাদের 1 বছর পরে সুদ আসল হচ্ছে 11 টাকা। আর যেহেতু আমরা মেনলি 2 বছর পর দেখছি, তো 2 বছর পরে আমাদের অনুপাতটা দেখছি 2 বছর পরে অনুপাতটা দেখছি 100 অনুপাত হচ্ছে 121, অর্থাৎ 10 স্কোয়ার অনুপাত হচ্ছে 11 স্কোয়ার। তাহলে সেটাকে আমরা লিখতে পারি 10/11 তার উপরে হোল স্কোয়ার। বেসিক্যালি আমি এটাকে এরকমভাবে লিখবো যে আমি উপরে লিখবো প্রথমে অ্যামাউন্ট, নিচে লিখবো প্রিন্সিপাল। যাই হোক, এটা মিললে আমি তাই বোঝানোর জন্য বলছি যে 10/11 তার উপরে আমাদের হয়ে গেল হোল স্কোয়ার। সেমভাবে দেখো এখানে আমাদের 1100 আর এখানে আমাদের হচ্ছে 1331, সেমভাবে দেখো 2 বছর পর। তাহলে এটা আমি যদি ক্লিয়ার করে নিই, তোমরা একটা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তাহলে এখানেও দেখো সেম কনসেপ্ট, আমরা যদি আবার জিনিসটাকে লিখে নিই, এখানে আমাদের হচ্ছে 1000 টাকা ছিল, 10% আমাদের হচ্ছে সুদের হার, অর্থাৎ আমরা বলছি হচ্ছে 1100 টাকা। 1 বছর পর আবার 10%, যেটা আমাদের হচ্ছে 1210 টাকা, আর 10% আবার যেটা আমরা বলছি হচ্ছে 1331 টাকা। এবার আমি বলছি 2 বছর, মানে এখান থেকে এখানে দেখো ব্যাপারটা সেমভাবে, এই আমাদের হচ্ছে 1100 আর এই আমাদের হচ্ছে 1331। তাহলে এটাকে যদি আমরা 11 দিয়ে ভাগ করি আমরা পাবো হচ্ছে 100, আর এটা কিন্তু আমরা পাবো 121। তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, সেই 10/11 তার উপরে হোল স্কোয়ারই বলতে পারি আমরা। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যদি আমাদের মেনলি 2 বছর পর আসল আর হচ্ছে আমাদের হচ্ছে সুদ আসল 2 বছর পর বলে, তাহলে বেসিক্যালি আমাদের যে অ্যামাউন্ট মানে যেটা সুদ আসল আর প্রিন্সিপাল তার যে রেশিওটা বেসিক্যালি আমরা যেটা পাবো সেটা কিন্তু জাস্ট হচ্ছে দুটো সংখ্যার উপরে স্কোয়ার নাম্বার হবে, আর কিছুই না। তাহলে যেটা আমাদের উপরে যে পাওয়ারটা আসে এটাই কিন্তু আমাদের সময়টাকে উল্লেখ করে দেয়। আর এখান থেকে ক্লিয়ারলি আমরা যে সংখ্যাটা রাখি সেখান থেকে আমরা পার্সেন্টেজ ক্যালকুলেট করতে পারি। ব্যাপারটা এরকম যে আজকে যদি আমি ব্যাংকে 10 টাকা রাখছি, 1 বছর পর ব্যাংক আমাকে দেবে 11 টাকা, তাহলে ব্যাংক আমাকে সুদ দিচ্ছে 1 টাকা, কত টাকার মধ্যে, 10 টাকার মধ্যে। তাহলে 1/10 গুণন 100, যেটা আমরা বলতে পারি 10%, যেটা আমরা 10% এখানে ধরে নিয়েছি। তো বেসিক্যালি আমি এখান থেকে বলতে যাচ্ছি যে এইভাবে করে আমরা ক্যালকুলেটগুলো করব। ক্লিয়ার? এবার দেখো বেসিক তো ফর্মুলা আমরা প্রত্যেকেই জানি, যেটা আমরা বেসিক্যালি লিখি হচ্ছে অ্যামাউন্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস R/100 তার উপরে পাওয়ার হচ্ছে টি। এই বেসিক ফর্মুলা তো আমরা আশা করি প্রত্যেকেই জানি, যেখানে অ্যামাউন্টটাকে আমরা বলি হচ্ছে সুদ আসল, অ্যামাউন্টটাকে বেসিক্যালি আমরা বলি হচ্ছে সুদ আসল, প্রিন্সিপালটাকে আমরা বলি হচ্ছে আসল, আরটা আমাদের হচ্ছে সুদের হার, আর টিটা যেটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে সময়। ঠিক আছে? এবার প্রশ্নটা হচ্ছে এটাকে আমরা হচ্ছে এটাকে কী কারণে এরকম লিখি। দেখো ব্যাপারটা এরকম যে আজকে যদি মেনলি আমি ব্যাংকে যখন আমি 1000 টাকা রাখছি, যদি আমাকে ব্যাংকে যদি 10% হারে সুদ দেয় তাহলে 1 বছর পরে আমার টাকাটা কত গিয়ে দাঁড়াবে, 1000 টাকার 110%, অর্থাৎ 110/100। তার ঠিক 1 বছর পর আমার টাকাটা গিয়ে কত দাঁড়াবে, এটারই 110/100। আর তার ঠিক 1 বছর পর যদি আমরা বলি আমাদের টাকাটা গিয়ে কত দাঁড়াবে, যে টাকাটা আমাদের হবে সেটারই 110/100, পার্সেন্টেজ কনসেপ্ট। তাহলে দেখো এই 1000টা মিলিয়ে আমাদের থাকলো, এখানে আমি তাহলে লিখতে পারি হচ্ছে 110/100, 110/100, 110/100, অর্থাৎ এটাকে যদি আমি একবারে লিখি তাহলে 110/100, এই পুরোটার উপরে আমি বলতে পারি হচ্ছে হোল কিউব। আর এটা কি, এটাই আমাদের তাহলে হচ্ছে অ্যামাউন্ট। এবার তুমি দেখো এটাকে বেশি আমরা বলছি কি, এটাকে আমরা বলছি হচ্ছে প্রিন্সিপাল। এখান থেকে তুমি একটা জিনিস দেখো 110/100, এটাকে কি আমরা এটা লিখতে পারি না 1 প্লাস হচ্ছে 10/100, আর এটাকে কি আমরা এটা লিখতে পারি না 3। তাহলে দেখো এখান থেকে যেটা আমাদের দাঁড়াচ্ছে অ্যামাউন্ট ইকুয়ালস টু হচ্ছে প্রিন্সিপাল 1 প্লাস এই 10টা কি, 10টাই আমাদের হচ্ছে সুদের হার, আর আমাদের নিচে লিখছি 100, আর তার উপরে পাওয়ার হচ্ছে আমাদের টি। তো এই আমাদের হচ্ছে বেসিক ফর্মুলা এসে দাঁড়াচ্ছে। ক্লিয়ার? তো এখান থেকেই মেনলি আমরা বলতে যাচ্ছি যে অ্যামাউন্ট বাই হচ্ছে প্রিন্সিপাল ইকুয়ালস টু 100, এখানে আমাদের হচ্ছে 100 প্লাস হচ্ছে আর তার উপরে পাওয়ার হচ্ছে টি। তো এটাকেই বেসিক্যালি আমরা এখানে ইউজ করে নিচ্ছি। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। আরও কিছু জিনিস আমি একবার বলে দিই, দেখো ব্যাপারটা এরকম। তা আমি যদি ব্যাংকে আবার সেই 1000 টাকা যদি জমা করি, যেখানে আমাদের সুদের হার আছে 10%, আর আমি বললাম যে 3 বছর পর তাহলে আমরা সুদটা কত পাবো, জটিল সুদটা কত পাবো, এটা আমরা এরকমভাবেও ক্যালকুলেট করি যে প্রথমে আমরা জাস্ট হচ্ছে সরল সুদের হচ্ছে কনসেপ্ট কনসিডার করি, যে আমাদের বলছে যে 1000 টাকা যদি আমরা ব্যাংকে জমা করি আর যেখানে আমাদের সুদের হার যদি 10% হয়, অর্থাৎ আমরা বলতে যাচ্ছি 1000 টাকা আমি ব্যাংকে জমা করব, 10% মানে বলতে পারছি 1/10। তাহলে আমাকে ব্যাংক 1 বছর পরে কত টাকা সুদ দেবে, 1000 টাকার 10% মানে 1/10, অর্থাৎ আমি বলতে পারি 100 টাকা ব্যাংক আমাকে সুদ দেবে। এবার আমি কি করব, আবার এই 100 টাকার হচ্ছে 1/10 বের করব। 100 টাকার যদি আমি 1/10 বের করি আমি বলতে পারি আমি 10 টাকা পাবো। আর আমি কি করব, এবার এই 10 টাকার আবার হচ্ছে 1/10 বের করব।
10 টাকার যদি 1/10 বের করি আমি পাবো হচ্ছে 1। অর্থাৎ আমাকে জাস্ট আমি যেটা বলছি যে যদি আমাদের জটিল সুদ বের করতে হয় 3 বছরের জন্য, তাহলে আমাদের একটা শুধুমাত্র অনুপাত মনে রাখতে হবে, যেটা হচ্ছে 3:3:1। অর্থাৎ প্রথমে আমাদের হচ্ছে পেয়েছিলাম আমাদের 1000 টাকার 1/10 যেটা হচ্ছে 100, তাহলে 3কে আমরা গুণ করবো 100 দিয়ে। তারপরে আমরা পেলাম 100-র হচ্ছে 1/10 যেটা আমরা জাস্ট হচ্ছে 3কে গুণ করবো হচ্ছে 10 দিয়ে। আর তারপরে আমরা 10-এর পেলাম 1/10 যেটা হচ্ছে 1 দিয়ে গুণ করবো, অর্থাৎ 1 অক্ষে 1। তাহলে কত গিয়ে দাঁড়াবে আমাদের 3 গুণন হচ্ছে 100 প্লাস হচ্ছে 3 গুণন হচ্ছে 10, আর এদিকে আমাদের 1 গুণন 1, অর্থাৎ এখানে আমাদের 300, তো এখানে আমাদের 30, তো এখানে আমাদের 1। তাহলে আমাদের যেটা হচ্ছে সুদটা গিয়ে দাঁড়ালো জটিল সুদটা 331 টাকা। ক্লিয়ার? এভাবে আমরা করতে পারি। তো 3 বছরের ক্ষেত্রে আমাদের জাস্ট অনুপাতটা মনে রাখতে হবে 3:3:1। যদি আমরা 2 বছর বলি তাহলে সেটা আমাদের মনে রাখতে হবে 2:1। আর যদি 4 বছর বলি তাহলে সেটা আমাদের মনে রাখতে হবে 4:6:4:1। ম্যাক্সে আমরা 4 বছরই মনে রাখতে পারি। এরপরে যদি 5 বছর হয় অনেকটাই বড় কমপ্লিকেশন গিয়ে তৈরি হয়। তো বেসিক্যালি আমি সাজেস্ট করবো যে মিনিমাম ম্যাক্সে আমাদের 4 বছরই দেয়, 5 বছর রেয়ার অফ দ্য রেয়ারেস্টই দেয়। তো আমাদের বাস এই 3টা অনুপাতই মনে রাখলে হবে। এবার দেখো, এটা কিন্তু আমরা পার্সেন্টেজের কনসেপ্টও এইভাবে অ্যাপ্লাই করতে পারি। আমি এটা একটু মিলে হচ্ছে ক্লিয়ার করবো, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো ব্যাপারটা দেখো, এটাকে মিলিয়ে আমরা এরকমভাবে করতে পারি। আবার সেই একই আমি সেম অ্যামাউন্টই ধরে নিচ্ছি, 1000 টাকা আমার ধরলে বুঝাতে সুবিধা হচ্ছে। 1000 টাকা আমি রাখলাম, যেখানে আমাদের সুদের হার হচ্ছে 10%, আর আমি সময়টা বললাম 3 বছর। এবার ব্যাপারটা দেখো, এরকমভাবে তুমি পার্সেন্টেজের কনসেপ্ট চিন্তা করতে পারো যে কোনো একটা সংখ্যাকে তুমি 10% করে 3বার বাড়াচ্ছ। তাহলে কোনো একটা সংখ্যাকে 10% 3বার বাড়ালে সংখ্যাটা এক্স্যাক্টলি কত পার্সেন্ট বাড়বে? আমরা 10% করে সংখ্যাটাকে বাড়াবো হচ্ছে 3বার, 10% করে 3বার বাড়াবো। তাহলে আমরা বলি কোনো সংখ্যাকে যদি 10% করে 2বার বাড়াই তাহলে সংখ্যাটা কত পার্সেন্ট বাড়বে? আমরা তো এটা প্রত্যেকেই জানি এই ফর্মুলাটা, যেটা হচ্ছে 2x প্লাস হচ্ছে x² / 100। অর্থাৎ আমরা বলতে পারি 2 গুণন 10, এদিকে আমাদের হচ্ছে 10² বাই হচ্ছে 100। অর্থাৎ আমরা বলতে পারি তাহলে 21% মিলিয়ে আমাদের 2 বছরে বাড়বে। এটা আমাদের হচ্ছে দুটো ক্যালকুলেশন করা হয়ে গেল। এবার 10% নিয়েও আমরা এটাকে ক্যালকুলেট করব। তাহলে 21% প্লাস আবার সেম কনসেপ্ট 10%, এদিকে আমাদের হচ্ছে 21 গুণন হচ্ছে 10/100। এটা আমরা বলতে পারি 2x প্লাস হচ্ছে x² / 100, বা আমরা এই ফর্মুলাটাও বলতে পারি যে x প্লাস y প্লাস xy/100। এই পার্সেন্টেজের এই ফর্মুলাটা আমরা প্রত্যেকেই জানি, এটাই আবার এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে 21 আর 10 যোগ করলে আমাদের হচ্ছে 31, আর এদিকে আমাদের হচ্ছে 2.1, যেটা আমরা বলতে পারি 33.1%। তাহলে আমরা বলতে পারি 3 বছর পর যে জটিল সুদটা আমরা পাবো সেটা পাবো হচ্ছে 33.1%। কার 33.1%? যেটা হচ্ছে 1000 টাকার। এই 1000 টাকার যদি আমরা 33.1% বের করি তাহলে সেটা আমরা কত পাবো? এখান থেকে দুটো শূন্য কেটে দাও, তাহলে আমরা বলতে পারি ক্লিয়ারলি 331 টাকা পাবো। তাহলে সেমভাবে কিন্তু আমরা এই কনসেপ্টটাও ইউজ করতে পারি কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য। আশা করি বোঝা যাচ্ছে। তো এই হচ্ছে বেসিক কনসেপ্ট, আমি অনেকটা ডিসকাশন করলাম। আর যখন আমরা ম্যাথগুলো করা শুরু করবো তখন হয়তো অনেকটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার হবে। ক্লিয়ার? চলো এবার ম্যাথ কোশ্চেন দেখব। তো বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকলে আমরা এবার ফার্স্ট কোশ্চেনটা ডিসকাশন করব। খুব সহজভাবে আমরা বুঝবো। তো প্রত্যেকের কাছে আর একই অনুরোধ, যারা মিলে ভিডিওগুলো দেখা শুরু করবে প্রত্যেকে কিন্তু ভিডিওটা কমপ্লিট করবে আর পেন এবং পেপার সঙ্গে নিয়েই বসবে। যারা বিগিনার তারাও মিলে যদি ভিডিওগুলো আমরা দেখি ভালো করে, প্রত্যেকে আমরা বুঝতে পারবো। আর যদি তারপরে যদি আমাদের কোথাও যদি ডাউট থাকে তাহলে সেটা মিলে আমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারি, আমি সেটা আবার ক্ল্যারিফাই করে দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। 16,000 টাকা বার্ষিক হচ্ছে 5% হচ্ছে যৌগিক সুদের হার। যৌগিক সুদের হার বা জটিল সুদ একই। 3 বছরে সুদে আসলে হচ্ছে কত টাকা হবে? তো ফার্স্ট অফ অল দেখো, আমরা যেটা শিখে এলাম, ফার্স্ট অফ অল যদি আমরা ডাইরেক্ট বলি, ডাইরেক্ট ফর্মুলা যেটা অ্যামাউন্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল ইন্টু 1 + r বাই হচ্ছে 100, তার উপরে পাওয়ার আমাদের হচ্ছে টি, এটা আমাদের ডাইরেক্ট ফর্মুলা। তাহলে এখানে অ্যামাউন্টটা কি? অ্যামাউন্টটা আমাদের হচ্ছে সুদে আসলে, যেটা আমাদের বের করতে এখানে বলেছে। তাহলে অ্যামাউন্টের জায়গায় আমরা অ্যামাউন্ট লিখলাম, প্রিন্সিপাল কত আমাদের, যেটা হচ্ছে আসল, অর্থাৎ 16,000 টাকা, এই আমরা লিখলাম। এখানে 1 + r, সুদের হার কত আমাদের 5%, তাহলে আমরা লিখবো হচ্ছে 5 বাই হচ্ছে 100, আর সময় যেহেতু আমাদের 3 বছর তাহলে আমরা এখানে লিখবো 3। তাহলে এখান থেকে মনে করো এটা আমরা লিখছি হচ্ছে 16,000, 5 দিয়ে যদি আমরা 100 কাটি পাবো হচ্ছে 20, অর্থাৎ এটা তাহলে আমরা কী পাবো? এইটুকু যদি আমরা প্রত্যেকে বেসিকটা বুঝতে পারি, এটা আমরা পাবো হচ্ছে 21/20 তার উপরে হোল কিউব। ক্লিয়ার? তাহলে এবার তুমি একটা জিনিস দেখো, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 16,000, তো আছেই আমাদের 21/20, তার মানে 21কে আমরা 3বার গুণ করব। আর এখানে মিলিয়ে আমরা যেটা পাচ্ছি, নিচে যেটা আমরা পাবো সেটা হচ্ছে 20 × 20 × হচ্ছে 20। 20 আর 20 গুণ করলে 400, আর 400 যদি 20 দিয়ে গুণ করি 8,000, অর্থাৎ এটা যখন আমাদের কেটে যাবে তখন আমাদের শুধুমাত্র পড়ে থাকবে 2। এবার তুমি একটা জিনিস দেখো, আমাদের হচ্ছে জাস্ট এই পুরোটা গুণ করার কোনো প্রয়োজন নেই,
এক আর এক গুণ করলে এক হবে, আবার একের সাথে এক গুণ করলে এক, মানে একই ঘরের অঙ্ক এক হবে, আর তার সাথে যখন আমরা 2 দিয়ে গুণ করবো তাহলে একই ঘরের অঙ্ক আমাদের 2 তৈরি হবে। কোনটার মধ্যে আমরা একই ঘরের অঙ্ক 2 পাচ্ছি? অপশান ডিতে। তাহলে আমাদের অ্যান্সার অপশান ডি। ক্লিয়ার? এবার দেখো এটাকে আমরা রেশিওতে কীভাবে করি, এটা আশা করি ক্লিয়ার আছে। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখো। এবার মিলে আমরা আবার অনুপাত দিয়ে একবার ক্যালকুলেশনটা দেখি। ক্লিয়ার করলাম এটা? তো দেখো এখান থেকে আমরা কি করি। ফার্স্ট অফ অল আমাদের বলেছে সময় হচ্ছে 3 বছর। 3 বছরের ক্ষেত্রে আমরা একটা রেশিও মনে রাখতে বলেছি জটিল সুদ বের করার ক্ষেত্রে, যেটা হচ্ছে 3:3:1। আমাদের প্রথমে কত আছে? 16,000। 5% মানে আমরা কত বলতে পারি? 1/20 বলতে পারি, কারণ 5% মানে 5/100, 1/20। কত পাবো এখান থেকে? আমরা বলতে পারি 800 টাকা মিলিয়ে আমরা পাচ্ছি। আবার ঠিক 800 টাকার আমরা বের করবো হচ্ছে 1/20। 800 টাকা যদি আমরা 1/20 বের করি কত পাবো? 40 পাবো। আর 40-এর যদি আমরা আবার 1/20 বের করি তাহলে আমরা পাবো হচ্ছে 2। হয়ে গেল। এবার আমাদের তাহলে এখান থেকে দেখতে হবে যে আমাদের হচ্ছে জটিল সুদটা কত তৈরি হচ্ছে। তাহলে আমরা কি করেছি? প্রথম বছর প্রথমে পেলাম 800, তারপরে পেলাম 40, আর তারপরে পেলাম 2। তাহলে এখানে যে রেশিওটা আছে এই রেশিওটা আমরা কাজে লাগাবো। তাহলে প্রথমে আমরা 800-কে গুণ করব 3 দিয়ে, তারপরে আমরা আবার 40-কে গুণ করব 3 দিয়ে, আর এখানে আমরা 2-কে গুণ করব হচ্ছে 1 দিয়ে। তাহলে কত পাচ্ছি? এদিকে আমরা বলতে পারি 2400, এখানে আমাদের 120, আর এখানে আমাদের 2, অর্থাৎ আমাদের কত দাঁড়াচ্ছে? তাহলে আমরা বলতে পারি হচ্ছে 2522 টাকা আমাদের হচ্ছে জটিল সুদ। এবার এটা এসে আমাদের হচ্ছে আবার আসলের সাথে যোগ করলে আমরা সুদ পেয়ে যাবো সুদ আসল, অর্থাৎ 16,000 আর এদিকে 2522, তাহলে যোগ করলে আমরা পাবো 18,522। তাহলে আমরা এভাবে করি। ক্লিয়ার? আরেকটা জিনিস দেখো, এটাকে মিলে আমরা এভাবেও সলভ করতে পারি। এটাকে আমরা এভাবেও সলভ করতে পারি। বার্ষিক আমাদের হচ্ছে 5%, তাহলে আমরা জাস্ট বলবো হচ্ছে 5% মানে আমাদের হচ্ছে 1/20 বলতে পারি আমরা। তো ব্যাপারটা একটা জিনিস দেখো তুমি, আমরা বলছি যে আমাদের হচ্ছে ব্যাংকে যদি আমরা 20 টাকা যদি আসল জমা করি, ব্যাংক আমাদের 1 টাকা সুদ দেবে। তার মানে 1 বছর পরে আমরা যদি বলি আমাদের হচ্ছে সুদ আসল হবে 21 টাকা, তাহলে এখন আমাদের আসলটা আছে হচ্ছে 20 টাকা। এবার তুমি একটা জিনিস দেখো, যদি আমাদের বলেছে সময়টা হচ্ছে 3 বছর, তো আমরা কী করবো? জাস্ট এটার উপরে আমরা কিউব করে দেবো। তাহলে যখনই এটার উপরে আমরা কিউব করবো তাহলে আমরা পাচ্ছি কত? 21 গুণন 21 গুণন 21, সেটা উপরে পাবো। আর নিচে আমরা ঠিক পাচ্ছি হচ্ছে 20-র কিউব করলে, অর্থাৎ 8,000 লিখলাম। এবার যেটা আমাদের আসল, এটা 8,000, তা সেই আসলটাই এখানে আমাদের বলা হচ্ছে 16,000। তাহলে আমরা বলতে পারি 8,000 মানেই হচ্ছে 16,000। তাহলে ঠিক একের মান কত? আমরা বলতে পারি হচ্ছে 2। তাহলে আমাদের এটার মান যখন আমরা বের করবো তাহলে এটার মান কত হবে? এই পুরোটাকে আমরা গুণ করবো কত দিয়ে? 2 দিয়ে। আর সেম কনসেপ্ট, ওই যখন আমরা এই 3টাকে গুণ করছি একই ঘরের অঙ্ক 1 তৈরি হচ্ছে, আর এটাকে যখন আমাদের 2 দিয়ে গুণ করা হবে তখন আমরা একই ঘরের অঙ্ক পাবো 2। আমাদের অ্যান্সার অপশান ডি। তাহলে কত সহজে ক্যালকুলেশন করা হয়ে গেল, জাস্ট আমরা দুটো লাইনের মধ্যে কিন্তু ক্যালকুলেশন মধ্যে করা হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, বার্ষিক হচ্ছে 5% যৌগিক সুদের হারে কত বছরে 400 টাকা, সুদে আসলে 441 টাকা হবে। তাহলে ক্লিয়ার কাট কথা দেখো, 441 আমাদের হচ্ছে যেটা হচ্ছে অ্যামাউন্ট, 400টা আমাদের হচ্ছে প্রিন্সিপাল। তো আমরা জাস্ট কি করব, এখানে আমাদের হচ্ছে মিলি 441/400, এটাকে তো পরিষ্কার কথা এটা তো স্কোয়ার নাম্বার লেখাই যায়, 21/20 তার উপরে স্কোয়ার। আমাদের বেশি কিছু চিন্তা করার প্রয়োজন নেই। আমরা যদি সময়টা বলি, সময় আমাদের হবে 2 বছর। তুমি বলে স্যার তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট কীভাবে স্যাটিসফাই করছে? দেখো ব্যাপারটা, 5% যদি আমরা বলি সুদের হার, তাহলে ক্লিয়ার কাট কথা আমাদের হচ্ছে বলতে পারি হচ্ছে 5% মানে 1/20, অর্থাৎ আসল যদি আমরা 20 টাকা বলি, আমাদের সুদ আসল বলবো হচ্ছে 21 টাকা। স্যাটিসফাই করছে, তাহলে 21/20 তার উপরে স্কোয়ার, আর সেটাই আমাদের পাচ্ছি যে আমাদের সময়টা হচ্ছে 2 বছর। তাহলে আমাদের অ্যান্সার অপশান সি। ক্লিয়ার? তাহলে এক লাইনের মধ্যে আমাদের ক্যালকুলেশন কমপ্লিট। নেক্সট কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কী বলেছে, সৌমিত্র কিছু পরিমাণ টাকা বার্ষিক 5% যৌগিক সুদের হারে ধার করলো। সে 1764 টাকা দিয়ে 2 বছরের সম্পূর্ণ টাকা শোধ করলো। সৌমিত্র মোট কত টাকা ধার করেছিল? তারপরে আমাদের এখানে দেওয়া সুদ আসলটা, সুদের হার কত আমাদের 5%, তাহলে আমরা বলতে পারি 5% মানে আমরা বলতে পারি 1/20, অর্থাৎ আসল যদি আমরা 20 টাকা বলি তাহলে 1 বছর পর আমাদের সুদ আসল হবে 21 টাকা। সময় আমাদের বলেছে 2 বছর, তাহলে আমরা কী করব? স্কোয়ার করব। যদি আমরা 21 স্কোয়ার করি পাবো 441, আর যদি 20 স্কোয়ার করি আমরা পাবো 400। আমাদের যেটা সুদ আসল সেটা এখানে বলা 1764, অর্থাৎ 441-এর মান আমাদের বলা 1764। 441-কে 4 দিয়ে গুণ করা আছে, তাহলে পরিষ্কার কথা 400-কে আমাদের 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 1600 টাকা। তাহলে অপশান সি আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারা যাচ্ছে। নেক্সট কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন বলেছে, কিছু পরিমাণ টাকা বার্ষিক হচ্ছে 13% সুদের হারে 2 বছরের যৌগিক সুদ হচ্ছে 1065 টাকা হলে একই হারে একই সময়ের জন্য ওই টাকার সরল সুদ কত হবে? আমাদের বলেছে যেখানে সুদের হার হচ্ছে 13%, সময় আমাদের 2 বছর, এখানে আমাদের জটিল সুদ বলে দিয়েছে হচ্ছে 1065 টাকা। এটা কিন্তু আমাদের জটিল সুদ। আমাদের বের করতে হবে 13% সুদের হারেই 2 বছরে আমাদের হচ্ছে সরল সুদটা কত হবে।
এটা আমাদের সরল সুদটা কত হবে। তো ব্যাপারটা হচ্ছে আমি কীভাবে করি, আগেও আমি একটা প্র্যাকটিস পেপারে ডিসকাশন করেছিলাম। দেখো ব্যাপারটা আমি এইভাবে করি, যেখানে আমাদের হচ্ছে মোট টাকা যেটা বলা জটিল সুদটা সেটা হচ্ছে 1065। 1065কে যদি আমরা বড় সংখ্যাটা একটু ভেঙে নিই আর ছোটো সংখ্যাটা যদি একটা আলাদা করে নিই, তাহলে কিছু আমরা আইডিয়া পেতে পারি। 1000 টাকাকে আমি এটাও লিখতে পারি যে 500 টাকা প্লাস হচ্ছে 500 টাকা প্লাস আমাদের হচ্ছে 65 টাকা। তাহলে একটা জিনিস তুমি দেখো, যদি আমরা বলি সরল সুদের ক্ষেত্রে আমাদের কী হয়, প্রত্যেক বছর আমরা সমানভাবে টাকাটা পাই। তো সরল সুদের ক্ষেত্রে আমরা এরকম পাবো যে আসল আমাদের যেটাই হোক, আমরা প্রত্যেক বছর প্রথম বছর যদি 500 টাকা পেয়ে থাকি তো দ্বিতীয় বছরও 500 টাকা পাবো। এবার তুমি একটা জিনিস দেখো, জটিল সুদের ক্ষেত্রে কী হয়, প্রথম বছর যে সুদটা আমাদের তৈরি হয় তার উপরেই তো আমরা সুদটা পাই। অর্থাৎ আমরা বলতে পারি এই যে 65 টাকা যে সুদটা আমরা পেয়েছি সেটা কি বলতে পারি, এই 500 টাকার উপরেই পেয়েছি। এবার দেখো 500 টাকার 13% কি 65 টাকা স্যাটিসফাই করে কি না, 500 ইন্টু হচ্ছে 13 বাই হচ্ছে 100। তাহলে ক্লিয়ার কাট আমরা দেখছি যে 513% হচ্ছে 65 টাকা। তাহলে আমাদের যেটা অ্যান্সার হবে যে আমাদের 2 বছরের সরল সুদ কত হবে সেটা হচ্ছে 1000 টাকা। কারণ সরল সুদ আমরা প্রত্যেক বছর সমানভাবে পাই, জটিল সুদটা প্রত্যেক বছর সমানভাবে পাই না। তাহলে আমরা এইটা কী করলাম, যে আমাদের সংখ্যাটা দেওয়া ছিল, জটিল সুদটা দেওয়া ছিল, এখান থেকে শুধুমাত্র আমরা বড় সংখ্যাটাকে ভাগ করে নিয়ে ছোটো সংখ্যাটা আলাদা করে রেখে দিলাম আর স্যাটিসফাই করে গেল। তাহলে ক্লিয়ারলি আমরা পেয়ে গেলাম যে সরল সুদ আমাদের হচ্ছে 1000 টাকা। নাহলে এটা কিন্তু একটু ক্যালকুলেশন করা কমপ্লিকেটেড হতো, কারণ আমাদের যে সুদের হারটা যেটা দেওয়া আছে সেটা 13%। তাহলে আমাদের কিন্তু সরল ভগ্নাংশে আমরা নিয়ে আসতে পারতাম না। ক্লিয়ার, বোঝা গেল অ্যাপ্রোচটা। নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেনটা বলেছে কিছু পরিমাণ টাকার বার্ষিক 10% হারে 2 বছরের যৌগিক সুদ 840 টাকা, একই হারে ওই একই সময়ের জন্য ওই টাকার সরল সুদ কত হবে। তো দেখো, যেখানে আমাদের সুদের হার বলা হচ্ছে 10%, সময় আমাদের 2 বছর, আর জটিল সুদ আমাদের হচ্ছে 840 টাকা। তো সহজ ক্যালকুলেশন যদি আমরা আরও এইভাবে করতে পারি যে আমাদের হচ্ছে কোনো একটা সংখ্যাকে আমরা 10% করে দুবার বাড়াবো, সংখ্যাটা কত পার্সেন্ট বাড়বে। আমরা প্রত্যেকে জানি ফর্মুলা x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এটা চাইলে আমি স্কিপ করতে পারতাম, অনেকে হয়তো জানি না, তাই আমি লিখলাম ফর্মুলা। তো x% করে এক্সের জায়গায় আমরা লিখবো 10, ওয়াইয়ের জায়গায় আমরা লিখবো 10, আর 10 গুণন 10/100। যারা পার্সেন্টেজ জানি তারা তো আশা করি জানি, প্রত্যেকেই আমরা এই ফর্মুলাটা জানি। আমরা বলতে পারি যে সংখ্যাটা এক্স্যাক্টলি 21% বাড়বে। তার মানে এই 21% যেটা সেটাই আমাদের হচ্ছে 840 টাকা। তার মানে আমরা 1% সমান সমান কত বলবো, 1% সমান সমান হচ্ছে 4 আর 0। তাহলে আমাদের মিলে যেটা দরকার যে আমাদের সরল সুদ কত হবে। তো ব্যাপারটা তুমি দেখো যে 10% করে দিয়ে আমরা হচ্ছে জটিল সুদে যদি পাই 21% 2 বছরে, সরল সুদে কিন্তু আমরা পাবো 20%, কারণ আমাদের ব্যাংক প্রত্যেক বছর 10% করেই দেবে। তাহলে আমরা শুধুমাত্র 20%-এর মান বের করবো। 20%-এর মান কত দাঁড়াচ্ছে, 800 টাকা। তাহলে আমাদের অ্যান্সার অপশান সি। আমাদের প্রয়োজন নেই এখান থেকে আসল কত ছিল, আমরা শুধুমাত্র এখানে পার্সেন্টেজ ক্যালকুলেশন করলাম। 10% করে কোনো একটা সংখ্যাকে দুবার বাড়ানো হলে আমরা বলতে পারি 21%, এই 21% মানেই 840। 1%-এর মান কত, 20%-এর মান কত। আমাদের অ্যান্সার অপশান সি। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট যৌগিক সুদের হারে আমানত করা হলো। 4 বছরের শেষে সুদে আসলে 5,000 টাকা এবং 8 বছরের শেষে 10,000 টাকা হলে 12 বছরের শেষে কত টাকা পরিণত হবে। তো ব্যাপারটা দেখো, একটা জিনিস, আমরা যদি ব্যাংকে আজকে 100 টাকা জমা করি, ব্যাংকে যদি আমাদের সুদের হার 10% হয়, 1 বছর পর আমাদের টাকাটা হবে 110 টাকা। তার ঠিক 1 বছর পর আমাদের টাকাটা কত হবে, 110 টাকার উপরে 10% বসবে, অর্থাৎ 11 টাকা আমরা সুদ পাবো। তাহলে আমাদের টাকাটা হবে 121 টাকা। অর্থাৎ আমরা বলতে পারি যে 1 বছর পর আমাদের হচ্ছে আসল আর সুদ আসলের যে অনুপাতটা দাঁড়াবে সেটা কিন্তু আমাদের দাঁড়াবে 10:11। সেমভাবে এখান থেকে যদি আমরা এটা ক্যালকুলেট করি, তাহলে এটা কি আমাদের হচ্ছে আসল আর এটাই আমাদের সুদ আসল, তাহলে এদের মধ্যেও কিন্তু আমাদের অনুপাতটা সেই 10:11ই হবে। তাহলে ব্যাপারটা দেখো, এটাকে যদি আমরা এরকমভাবে অ্যাপ্লাই করি যে আমাদের হচ্ছে আসল যে টাকাটা ছিল সেটা আমাদের জানা নেই, 4 বছর পর আমাদের টাকাটা হচ্ছে 5,000, আর বলেছে আমাদের 8 বছরের শেষে টাকাটা হচ্ছে 10,000, অর্থাৎ এখান থেকে ঠিক 8 বছর পর আমাদের যে টাকাটা হচ্ছে সেটা হচ্ছে 10,000। তাহলে এখান থেকে তুমি একটা জিনিস দেখো, এই 5,000 আর 10,000-এর অনুপাত কত, এখান থেকে এখানে তুমি বলতে পারো 4 বছর, আর সেই অনুপাতটা কিন্তু আমাদের 1:2। তার মানে এখান থেকে এখানে এই 4 বছর পরেও আমাদের অনুপাতটা 1:2ই হবে, অর্থাৎ এটা যদি আমাদের 10,000 হয় তাহলে এটা আমাদের হবে হচ্ছে 20,000। আমাদের বলেছে কি, আমাদের বলেছে যে এক্স্যাক্টলি হচ্ছে 12 বছরের শেষে টাকাটা কত টাকা পরিণত হবে। তাহলে এখানে 4 বছর, এখানে 4 বছর, এখানে 4 বছর, টোটাল কত বছর হচ্ছে, 12 বছর। তাহলে 12 বছরের শেষে আমাদের টাকাটা কত হবে, 20,000। আমাদের অ্যান্সার অপশান ডি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, কিছু পরিমাণ টাকার হচ্ছে বার্ষিক 20% যৌগিক সুদের হারে 2 বছরের সুদ হয় 300 টাকা, একই পরিমাণ টাকার দ্বিগুণ সময় এবং অর্ধেক সুদের হারে সরল সুদ কত হবে। তাহলে কিছু পরিমাণ টাকার হচ্ছে আমাদের যেখানে যৌগিক সুদের হার হচ্ছে আমাদের 20%, সময় আমাদের 2 বছর, যেখানে আমরা সুদ পাচ্ছি হচ্ছে 300 টাকা। এবার দেখো আমাদের বলেছে হচ্ছে একই পরিমাণ টাকার দ্বিগুণ সময়টা আমাদের দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ সময়টা আমাদের হয়ে যাবে 4 বছর। সুদের হার কী হয়ে যাবে, সুদের হার আমাদের হচ্ছে
সুদের হারটা অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ এটা আমাদের 10% হয়ে যাবে। তাহলে আমাদের সেক্ষেত্রে বের করতে হবে যে আমাদের হচ্ছে সরল সুদটা কত হবে। তো ব্যাপারটা জাস্ট একটা জিনিস চিন্তা করে দেখো, যদি আমরা কোনো একটা সংখ্যাকে 20% করে দুবার বাড়াই, সংখ্যাটা কত পার্সেন্ট বাড়বে বলতে পারি আমরা। ফর্মুলা আমাদের 2x প্লাস হচ্ছে x² বাই হচ্ছে 100, যেখান থেকে আমরা বলতে পারি 2 গুণন 20 প্লাস হচ্ছে 20 উপরে স্কোয়ার বাই 100। এটা কিন্তু আমাদের লেখার প্রয়োজন নেই, যারা আমরা মুখেই পারবো তারা কিন্তু এটুকু আমাদের ক্যালকুলেশনের কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা বলতে পারি 44%, আর এই 44% মানেই আমরা বলতে পারি হচ্ছে 300 টাকা। আমাদের বের করতে হবে হচ্ছে 10% করে আমি প্রত্যেক বছর পাবো, আর সময় আমাদের 4 বছর, তাহলে আমরা পাবো 40% সমান সমান কত, এটা আমরা শুধুমাত্র বের করব। তাহলে আমরা কত পাবো, আমরা বলতে পারি হচ্ছে 300 নিচে আমরা লিখবো হচ্ছে 44, আর আমরা বের করবো হচ্ছে 40 মান। করো কাটাকাটি, এটা আমরা বলতে পারি 10, তো এটা আমাদের হচ্ছে 11। তাহলে এটা আমরা পাচ্ছি হচ্ছে 3000 ভাগ হচ্ছে আমাদের 11, 3000 ভাগ 11, তার মানে আমরা কত বলতে পারি, 30-এর মধ্যে হচ্ছে 11 দিয়ে কাটলে হচ্ছে 11 দুগুণ হচ্ছে 22, তারপরে হচ্ছে 80, তাহলে হচ্ছে 7-11 হচ্ছে 77। তাহলে আমরা ক্লিয়ারলি এটাই পাবো, এটা তো আমাদের হচ্ছে না, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 8 নাম্বার কোশ্চেনটা বলেছে বার্ষিক হচ্ছে শতকরা কত যৌগিক সুদের হারে কিছু পরিমাণ টাকা 5 বছরের সুদে আসলে 32 গুণ হবে। তাহলে এই যে 32 গুণ যেটা হবে সেটা আমরা বলতে পারি, তাহলে আমাদের হচ্ছে অ্যামাউন্ট আমাদের হবে 32 গুণ। অর্থাৎ যদি আমরা প্রিন্সিপাল বলি 1 টাকা, তাহলে সেটা সুদে আসলে আমাদের হবে 32 টাকা। আমরা যখন বেসিকটা বোঝালাম তখন আমরা কি বলেছিলাম যে আমরা উপরে লিখবো অ্যামাউন্ট, নিচে লিখবো প্রিন্সিপাল। অ্যামাউন্ট আমাদের কত, 32 টাকা, যেটা আমাদের আসল সেটা হচ্ছে 1 টাকা। কত বছর দেখছি আমরা, 5 বছর। তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে জাস্ট এই সংখ্যাটাকে এই ফর্মে আমরা লেখার চেষ্টা করব, যার উপরে যদি আমরা 5 লিখতে পারি পাওয়ার। তাহলে তুমি একটা জিনিস দেখো, 32কে যদি আমরা 2 লিখে নিচে 1 লিখে তার উপরে পাওয়ার 5 লিখে দিই, তাহলে কিন্তু আমরা অনায়াসে এটাকে লিখতেই পারি 32/1 মানে 2/1 তারপরে পাওয়ার 5। কারণ 2কে 5 বার গুণ করা মানে আমরা 32 পাই। যদি 2কে আমরা 5 বার গুণ করি তাহলে কিন্তু আমরা পাবো 32। তাহলে ক্লিয়ারলি এটা আমরা লিখতেই পারি 2/1 তারপরে পাওয়ার 5। অর্থাৎ যদি আমি ব্যাংকে আজকে 1 টাকা জমা করি, ব্যাংক আমাকে 1 বছর পরে সুদে আসলে দেবে হচ্ছে 2 টাকা। তাহলে আমরা বলতে পারি ব্যাংক আমাদের কত টাকা সুদ দিচ্ছে, 1 টাকা দিচ্ছে। 1 টাকার উপরে আর পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে সুদের হার আমাদের দাঁড়াচ্ছে 100%। তাহলে অপশান বি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তাহলে 2 লাইনের মধ্যে আমাদের ম্যাথ কমপ্লিট। নেক্সট কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন বলেছে কিছু পরিমাণ টাকা 5 বছরে একটি নির্দিষ্ট যৌগিক সুদের হারে 5,000 টাকায় পরিণত হয় এবং 6 বছরে টাকাটি 6,500 টাকায় পরিণত হয়। বার্ষিক সুদের হার কত? তাহলে কোনো একটা টাকা 5 বছর পর সেটা হচ্ছে সুদে আসলে আমাদের হচ্ছে 5,000 টাকা, আর এখান থেকে সেই টাকাটা 6 বছর পর আমাদের সুদে আসলে হচ্ছে 6,500 টাকা। এবার জাস্ট তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, এখান থেকে এখানে সময়ের পার্থক্যটা কত, 1 বছরের। তাহলে এখানে আমাদের হচ্ছে আসলটা কত ছিল সেটা আমাদের জানা নেই, কিন্তু আমরা এটা বলতে পারি যে এটা যদি আমাদের আসল হয়, তাহলে 1 বছর পর এটা আমাদের সুদ আসল। তাহলে 1 বছর পরে আমরা সুদ কত পাচ্ছি, 5,000 টাকার উপরেই হচ্ছে 6,500 টাকা টোটাল সুদ এসছে। অর্থাৎ আমরা বলতে পারি টোটাল সুদটা আমাদের এসছে 1,500 টাকা। তাহলে এখানে আমাদের আসলটা কত, সেটা হচ্ছে 5,000। আমরা সুদের হার বের করব, 100 দিয়ে গুণ করব। করো কাটাকাটি, দুটো শূন্য আমরা কাটলাম, 50 দিয়ে 100 কাটলে 2, তাহলে আমরা বলতে পারি সুদের হার আমাদের 30%। তাহলে অপশান সি আমাদের অ্যান্সার। আমাদের এই প্রিন্সিপাল কত ছিল জানার কিন্তু কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন, যেটা আমাদের লাস্ট কোশ্চেন এই ভিডিওর। লাস্ট কোশ্চেন দেখো কি বলেছে, বার্ষিক হচ্ছে 10% হারে কিছু পরিমাণ টাকার 3 বছরের যৌগিক সুদ আর সরল সুদের পার্থক্য 93 টাকা হলে আসল টাকার পরিমাণ কত? যদি আমাদের সরল সুদ আর জটিল সুদের মধ্যে 3 বছরের পার্থক্য বলে সুদের, তাহলে আমরা একটা ডাইরেক্ট ফর্মুলা মনে রাখবো, D3 = P × R/100 হোল স্কোয়ার। এদিকে আমরা লিখবো 3 + R/100। এই ফর্মুলা যদি আমরা ডাইরেক্ট ইউজ করি, ডাইরেক্ট আমাদের অ্যান্সার চলে আসবে। সরল সুদ আর জটিল সুদের মধ্যে পার্থক্য কত বলেছে আমাদের, 93। তাহলে এখানে আমরা 93 লিখবো। প্রিন্সিপাল আমরা বের করব, সুদের হার কত, 10%। তাহলে আমরা এখানে লিখবো 10/100, তার উপরে হোল স্কোয়ার। এখানে আমরা লিখবো 3 প্লাস এখানে 10/100। করো ক্যালকুলেশান, 93 থাকলো এখানে আমাদের পি 10, এখানে শূন্য কেটে গেল, অর্থাৎ আমরা বলতে পারি এটা হচ্ছে 1/100। এখান থেকে শূন্য শূন্য কাটলে আমরা পাবো হচ্ছে 10, আর এদিকে আমাদের 31 দিয়ে 93 কাটলে আমরা পাবো 3। তাহলে পি এর মান কত হবে, 100-র সাথে 10 গুণ করলে 1000, আর 3 দিয়ে গুণ করলে 3000 টাকা। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান বি। তো এই হচ্ছে 10টা কোশ্চেন। আশা করি যার হচ্ছে কম্পাউন্ডে যাদের প্রবলেম আছে কিছুটা বেস কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি তোমাদের হচ্ছে কোনো সমস্যা থাকে, তোমরা আমাকে সেটা হচ্ছে তোমাদের প্রবলেমগুলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারো। আমার হচ্ছে ফেসবুক পেজ যেটা আছে, প্রয়াস স্টেপ টু গোল ফেসবুক পেজ, প্রয়াস স্টেপ টু গোল একটা ফেসবুক পেজ আছে আমার, সেই পেজটাকেও তোমরা ফলো করতে পারো, প্রয়াস স্টেপ টু গোল ফেসবুক পেজ। এই পেজটাকেও তোমরা
ফলো করতে পারো। এই পেজটাকে যদি তোমরা মেনলি ফলো করো, এখানেও কিন্তু আমি অনেক তোমার ম্যাথ কোশ্চেন দিতে থাকি, তোমরা সেখান থেকেও মেনলি প্র্যাকটিস করতে পারো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি এই ভিডিওগুলো তোমাদের কোনো হেল্প হয়, প্লিজ এই ভিডিওগুলো তোমরা একটু তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যার যেখানে প্রবলেম হচ্ছে, যে ধরনের ম্যাথ তোমাদের প্রবলেম হয়, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি সেই ধরনের ম্যাথগুলো নিয়েই আবার ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে।